টাঙ্গাইলে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত, পরিচয় মিলেছে 3 জনের। বাস চালককে খুঁজছে পুলিশ। মধুপুর থেকে ঢাকাগামী একটি বিনিময় বাস এবং ঢাকা থেকে আগত একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়। বকেয়া বেতনের দাবিতে আজও পোশাক শ্রমিকদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে নাকাল যাত্রীরা। আমরা খুব কষ্ট করে ওদিকে যেতে হবে। কারণ মানুষের সাথে শ্রমিক আছে, যারা আছে এই রোডে ঘাটে অফিসে আসতে পারতেছে না ঠিক টাইমে। সিরাজগঞ্জে গ্রামবাসীর চলাচলের রাস্তায় আওয়ামী লীগ নেতাদের পুকুর খনন, নির্বিকার তারাস প্রশাসন, ভোগান্তিতে শতাধিক পরিবার। টাঙ্গাইলে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে 4 জনের প্রাণ গেছে। নিহত 3 জনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা আর জানা যায়নি। এ ঘটনার পর থেকেই পলাতক বাস চালককে খুঁজছে পুলিশ। ঢাকা থেকে মধুপুর যাচ্ছিল বিনিময় পরিবহনের বাসটি। বিপরীত দিকে ছিল একটি মিনি পিকআপ। প্রত্যক্ষদর্শীরা জানায়, মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপের ড্রাইভার ও হেলপার। গুরুতর আহত হন পিকআপে থাকা আরও 2 জন। তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। সেখানে মারা যান তারা। এই গাড়ি দিয়ে ফেরত আসতেছে, আসার পরে আমরা ধনবাড়ি এই জায়গা মধুপুর এই জায়গাতে বিনিময় বাসের সঙ্গে মুখোমুখি লাগিয়ে 4 জন গাড়ির মধ্যে ছিল, ড্রাইভার সহ 4 জনই মারা গেছে। আমি গেছি আরেক গাড়ি দিয়া, আর আগে আরেক গাড়ি দেয় নষ্টের সময় এই গাড়ি দিয়ে হারাই আইছে, আর ড্রাইভারের লোকে হারাই আইছে। এসে যায় কোন অ্যাক্সিডেন্ট কিভাবে কইছে সেটা আমি বলতে পারবো না। দুর্ঘটনার পরপরই পালিয়েছে বাস চালক। দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ। 4 জনের লাশ এখন মধুপুর থানায় রয়েছে এবং পরবর্তীতে আমরা পুলিশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই লাশের হস্তান্তর করব। এই ক্ষেত্রে ইতিমধ্যে তাদের আত্মীয়স্বজন মধুপুর থানায় চলে এসেছে। নিহতরা সবাই পিকআপের আরোহী ছিলেন। দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হননি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এ ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো। টাঙ্গাইলে আছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, এই দুর্ঘটনার কারণ জানতে কোনো ধরনের তদন্ত হচ্ছে কিনা জানাবেন। যেমনটি দর্শকদের বলছিলাম যে বাস চালক পলাতক, পুলিশ কি বলছে? বৃষ্টি, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমি এখন এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের যে সদর হসপিটাল, সেই সদর হসপিটালে। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানতে চেয়েছেন যে দুর্ঘটনা কোনো কারণ জানতে পেরেছেন কিনা। আমি যতটুকু টাঙ্গাইল মধুপুর থানার যে তদন্ত কর্মকর্তা রাসেল আহমেদ, তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে আজকে ভোর সকাল 7টায় হালকা একটু কুয়াশাজনিত কারণে এবং বিনিময় যে বাস গাড়ি রয়েছে সেই বাস গাড়িটি অতিরিক্ত ওভার স্পিডের কারণে এই দুর্ঘটনা ঘটেছে, এমনটি প্রাথমিকভাবে জানিয়েছেন যে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে এই 7 সকালে যে অ্যাক্সিডেন্টটি হয়েছে সেটি কিন্তু বাস এবং মিনি যে পিকআপ সেটি কিন্তু সরাসরি তাদের 2 জনের মুখোমুখি সংঘর্ষ, এবং সংঘর্ষ হওয়ার সাথে সাথেই সেখানে পিকআপের চালক এবং হেল্পার নিহত হয় এবং বাকি 2 জন যে সবজি ব্যবসায়ী ছিল তাদেরকে হসপিটালে আনার পর সেই 2 জনও কিন্তু সেখানে মারা যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তদন্ত এখন পর্যন্ত তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে মধুপুরের যে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তিনি জানিয়েছেন যে এই মামলা হবে এবং মামলা পরপরই এই লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যদি পরিবারের পক্ষ থেকে মামলা না করা হয় তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে, এমনটি জানিয়েছেন মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। বৃষ্টি, শুনছিলাম। বিস্তারিত করে জানানোর জন্য ধন্যবাদ শামীম। 1.5 মাসে চুয়াডাঙ্গায় 8টি হত্যাকাণ্ডের পর আতঙ্কিত স্থানীয়রা। পুলিশ বলছে প্রতিটি অপরাধের ধরন অস্বাভাবিক এবং বিভৎস। বেশিরভাগ খুনই ব্যক্তি স্বার্থ অথবা আর্থিক সংশ্লিষ্টতার জেরেই সংঘটিত।
আলমডাঙ্গার বেলগাছি গ্রামের একটি মাঠ থেকে 13 নভেম্বর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায় সেটি পাশের গ্রামের ব্যবসায়ী তুষার আহমেদ সবুজের। এ ঘটনায় 3 জনকে আটকের পর পুলিশের দাবি চাঁদা চেয়ে না পেয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড। পরদিন হাজরাহাটি বোয়ালমারী এলাকার একটি পানের বরজ থেকে খালেদা আক্তার মুন্নির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এভাবে গত 1.5 মাসে চুয়াডাঙ্গার 4টি থানায় অন্তত 8 জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে। সবুজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এমন ভাবেই মার্ডার করেছে, মার্ডার করার পরে তাকে পেট্রোল দিয়ে মোটরসাইকেল গার উপরে দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। গাড়ি পুড়াই দিছে, ওর কাছে 45,000 টাকার একটা ফোন ছিল, ফোনটা পুড়াই দিছে। এমন সে বড় অন্যায় বেঅন্যায় কাজ করেছিল, এটা মেনে নেওয়ার কোনো কথা না। সচেতন নাগরিকরা বলছেন এমন খুনের ঘটনা উদ্বেগ জেলা জুড়ে। পরিবর্তিত পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে অপরাধীরা। সেই সাথে সামাজিক অবক্ষয়, অনৈতিক লেনদেন, সামাজিক অপরাধ বাড়াচ্ছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে এই বিষয়গুলোকে এক শ্রেণীর মহল কাজে লাগানোর চেষ্টা করছে, মানে অপব্যবহার করার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে বিচার চলার ফলে সমাজে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে অল্প সময় বিচার হবে, রায় হবে, সেটা নজির সৃষ্টি হচ্ছে না। যে খালি আইন দ্বারা, বিচার বিভাগ দ্বারা অপরাধকে নির্মূল করা সম্ভব না, কেবলমাত্র কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর সর্বোপরি এটাকে জনসচেতনতা যদি তৈরি না হয়, জনগণ যদি সচেতন না হয়, মানবিক মূল্যবোধ যদি আমাদের বৃদ্ধি না করে, তাহলে পারে আমরা কখনোই এই অপরাধ থেকে সমাজকে পুরাপুরি মানে সেভ করতে পারবো না। অপরাধ নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা পুলিশের। এই হত্যাকাণ্ড প্রতিরোধে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে পরিবারকে, সমাজকে এবং পুলিশকে একসাথে কাজ করলে আমরা একটা ভালো সমাজ গড়তে পারবো বলে আশা করি। প্রত্যেকটি অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হলে স্বস্তি ফিরবে এলাকায়, বলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। সেন্ট মার্টিনের পর্যটনে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে দ্বীপের বাসিন্দারা বিক্ষোভ করছে। এতে করে সড়কের দুপাশের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন, তিনি আমাদেরকে জানাবেন। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এহসান, এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আর এই রাস্তা বন্ধের কারণে তো পর্যটকদের ভোগান্তি হওয়ার কথা, কি চিত্র দেখছেন? বৃষ্টি এই সময়টা হচ্ছে পর্যটক কক্সবাজারে আগমন করে, অর্থাৎ একেবারে 12টা পর্যন্তই তারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন গাড়ি করে কক্সবাজারে আসেন। তো এই সময়ে আসলে পর্যটকরা একেবারে চরম কষ্ট আছে, সেটাও যেমন সত্য, আবার পর্যটক সমাগম না বন্ধ থাকায় কক্সবাজারের যে সেন্ট মার্টিন দ্বীপ, এখানকার মানুষ যে কষ্ট আছে সেটিও সত্য। তবে এখানে যারা আজকে আন্দোলন করছেন তাদের দাবি হচ্ছে বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার, এই সরকারের আমলে কোনো বৈষম্য থাকতে পারবে না, এটা তারা দাবি করছেন। অর্থাৎ সেন্ট মার্টিনকে নিয়ে বৈষম্য করা হচ্ছে, সেটি মূলত তারা দাবি করছেন। যেহেতু তারা দীর্ঘদিন ধরেই এই ব্যবসার সাথে সম্পৃক্ত, এই পর্যটন ব্যবসা ছাড়া তাদের অন্য কোনো পথ নাই, তো সেই জন্যই মূলত তারা আজকে আমরা দেখছি 2 মাস ধরেই তারা আন্দোলন করে আসছেন, একেবারে অক্টোবর থেকে আজকে নভেম্বর প্রায় শেষের দিকে। এই অবস্থায় কিন্তু তারা এখনো আন্দোলন চলমান দেখেছেন কক্সবাজার, সেন্ট মার্টিন এবং পাশাপাশি ঢাকায়ও আমরা দেখেছি সংবাদ সম্মেলন, মানববন্ধন, অনেক কর্মসূচি তারা করেছেন, শুধুমাত্র তাদের রুটি রুজির একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়াতে। তো তাদের দাবি হচ্ছে আজকে যে কক্সবাজার শহরে তারা আন্দোলনে এসেছেন, এই আন্দোলন তারা বন্ধ করবে না যতক্ষণ না সরকারিভাবে কোনো সিদ্ধান্ত আসছে। তাদের উপর যে পর্যটক সেন্ট মার্টিনের উপর যে বিধিনিষেধ রয়েছে সেটি যদি প্রত্যাহার না হয় বা কোনো সুখবর যদি না আসে, তারা এই পথ ছাড়বে না, এটি তারা বলছেন। এবং তারা অবিলম্বে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে তাদের এই বিধিনিষেধের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সরকারিভাবে, সেটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। শুনছিলাম, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ এহসান। বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে আজ 4র্থ দিনের মতো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন
3টি পোশাক কারখানার শ্রমিকরা এবং বিশৃঙ্খলা এড়াতে 8টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে কারখানার ফটকের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন, পরে মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল সড়কের চক্রবর্তী ও জিরানী এলাকায় অবস্থান নেয় বেক্সিমকো, ডোরিন ও আইরিশ পোশাক কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপাশে প্রায় 8 কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে চলাচলকারীরা আটকা পড়েন, বিকল্প পথে চলাচল করছেন অনেকে। উত্তরাঞ্চলের গাড়িগুলো উল্টো পথে রাজধানীতে যাওয়া আসা করছে এবং তাতেও ভোগান্তি কমছে না। আমরা খুব কষ্ট করে ওদিকে যেতে হবে। আমি যাবো হচ্ছে বাইবেল, এখন এই মাল নিয়ে কিভাবে যাওয়া সম্ভব হয়? সাধারণ মানুষ আছে, শ্রমিক আছে, যারা আছে এই রোডে গাড়ি অফিসে আসতে পারতেছে না ঠিক টাইমে, এবং গাড়ি ঘোড়া চলতেছে না রোডে। আমাদের সহকর্মী হোসেন আলী বাবু আছেন ওই এলাকাতেই, তিনি আমাদেরকে জানাবেন কি অবস্থা। বাবু, আসলে শ্রমিক অসন্তোষের জেরে যে রাস্তায় ধর্মঘট, বিক্ষোভ এবং মানুষের যে ভোগান্তি, সেটি গত কয়েকদিন যাবতই চলছে। তার মধ্যে এই 4 দিনে তো এই ভোগান্তির মাত্রা আরও বেড়েছে। বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কেউ আছে কিনা সেখানে এই সমস্যার সমাধানে? বৃষ্টি আসলে গত 4 দিন যাবতই এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যে চক্রবর্তী এবং জিরানী বাজার, সেখানে কিন্তু আসলে শ্রমিকরা, বেক্সিমকো শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু আসলে ডোরিন কারখানা, গার্মেন্টস লিমিটেড কারখানা একটি শ্রমিকরাও কিন্তু এখানে রাস্তায় নেমেছে এবং সকালে কিন্তু আইরিশ কারখানার শ্রমিকরাও নেমেছে। প্রায় 3টি কারখানার শ্রমিক কিন্তু আজকে অবস্থান করেছিল। আর মধ্যে কিন্তু আইরিশ কারখানার শ্রমিকরা কিন্তু 2 ঘন্টা রাস্তায় অবস্থান পর কারখানা ছুটি ঘোষণার পর কিন্তু তারা চলে গিয়েছে। তার পাশাপাশি যদি বলি যে ডোরিন কারখানার শ্রমিকরা কিন্তু এখন রাস্তায় নেই, তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আসলে রোদের তাপমাত্রার কারণে আসলে তারা রাস্তা ছেড়ে দিয়েছে। তার পাশাপাশি সেনাবাহিনী কিন্তু আসলে এই রাস্তাতে আসলে টহল দিচ্ছে তাদের গাড়ি নিয়ে। আর চক্রবর্তী এলাকায় কিন্তু আসলে বেক্সিমকো কারখানার শ্রমিকরা কিন্তু সেখানে অবস্থান করছে। তাদেরকে আসলে কোনোভাবেই সরানো যাচ্ছে না, কারণ তাদের শ্রমিকের সংখ্যা অনেক বেশি। সেখানে প্রায় 40 থেকে 45 হাজার শ্রমিক রয়েছে, যার কারণেই প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাদেরকে কোনোভাবেই সরাতে পারছেন না। তার পাশাপাশি দুর্ভোগের কথা যদি বলি, বৃষ্টি আসলে এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার রাস্তা কিন্তু তাদের কিন্তু হেঁটে যেতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে তাদের যে মালামাল, সেটা কিন্তু তারা মাথায় নিচ্ছে, কাঁধে নিচ্ছে, বাচ্চা কাচ্চা কুলে নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে 2-1টা ছোট ছোট গাড়ি পেলেও আসলে সেখানেও কিন্তু আসলে ভাড়া অনেক বেশি থাকছে। সেক্ষেত্রে আসলে তাদের অনেকটা ভোগান্তিতে হচ্ছে। তারপরেও তারা আসলে তাদের গন্তব্যস্থানে যাচ্ছে, কারণ অনেকে বিভিন্ন নানা কারণে প্রয়োজনে বের হচ্ছে, কারণ অনেকের রোগী রয়েছে, অসুস্থ রোগী রয়েছে, তাদেরকে হসপিটালে নিতে হবে। সেই কারণে আসলে তারা নানাভাবে কিন্তু তারা যাচ্ছে পায়ে হেঁটে। সর্বোপরি আসলে সেনাবাহিনী চেষ্টা করছে রাস্তাটা স্বাভাবিক করার জন্য, তা আসলে কোনোভাবেই রাস্তা স্বাভাবিক হচ্ছে না। তারা যেটা বলছে যে বেক্সিমকো কারখানার মালিক যদি কারখানার কর্তৃপক্ষ কেউ যদি আসে, তাহলে আসলে তারা এই রাস্তা ছেড়ে দেবে। বৃষ্টি, ধন্যবাদ বাবু, বিস্তারিত শুনছিলাম আমরা। সিরাজগঞ্জের তাড়াশে গ্রামবাসী চলাচলের রাস্তায় পুকুর খনন করেছেন আওয়ামী লীগ নেতারা। বাধা দেয়ায় হামলা মামলার শিকারও হচ্ছেন অনেকে, ভোগান্তিতে শতাধিক পরিবার। তাদের দাবি, ক্ষমতার দাপটে অবৈধভাবে সরকারি খাস জমি দখল করেছেন অভিযুক্তরা। এই বিষয়টি প্রশাসনে একাধিকবার জানালেও কাজ হয়নি। তারাশের চলনবিল পারের জনপদ হামকুরিয়া। 100 বছর ধরে এই পথে চলাচল এলাকাবাসীর। সেখানে এখন কাটা হয়েছে পুকুর, রাস্তার উপর ঘরও তুলেছেন আওয়ামী লীগ নেতা। গ্রামবাসীর দাবি, এলাকার প্রায় 40 বিঘা জমি ও পুকুর সরকারি খাস খতিয়ানভুক্ত। দীর্ঘদিন ধরেই অবৈধভাবে তা দখলে রেখেছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা ও মহরম আলী। ব্যবহার করছেন নিজেদের মতো করে। 17 বছর ক্ষমতার বললে ওরা মাটি কাটিয়া ওই একমুড়া বাড়ি করিয়া এই গরমে এগারে অত্যাচারে না থাকবার বাড়ি আমাকে জেল পর্যন্ত খাটাইছে। আসলে আগে মাটিয়াল হলে ওনারা করিয়া ভাঁতামো করিয়া দলিল করে লিছে, বেকু দিয়ে রাস্তা কাটিয়া তারপর রাস্তাটা সমান করে আলা, মানে আমরা হাঁটতে দিব না। সমান জায়গা ওরা কাটিয়া গভীর করছে, নিম্নে 20 হাত গভীর করে ওরা বাড়ির জায়গা বানাইছে। চলাচলের পথ বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই গ্রামবাসীর। বিষয়টি সিরাজগঞ্জ জেলা প্রশাসন সহ বিভিন্ন দফতরে দফায় দফায় জানিয়েছেন তারা, করেছেন মানববন্ধন, সংবাদ সম্মেলন, তবুও সমস্যার সমাধান হয়নি। কোথাও রাস্তা বন্ধ করে পুকুর কেটেছে, কোথাও বাড়ি করার জন্য পায়তারা করতেছে, কোথাও আবার জনগণকে ভোগান্তি করার জন্য মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে
ঢুকানোর পায়তারা করতেছে। আমার বাবাকে জেল খাটাইছে, তারপর মামলা এখনো আছে। আমরা প্রশাসনের কাছে এটাই বলবো যে সুষ্ঠু একটা বিচার হোক। হাসিনা সরকার পতনের পর থেকেই আত্মগোপনে অভিযুক্তরা। বাড়িতে পাওয়া গেল মহরমের স্ত্রী রবিনা খাতুনকে। তার দাবি নিয়ম মেনেই জমির ভোগ দখল করছেন, তবে দেখাতে পারলেন না নথিপত্র। না না, আমরা আওয়ামী লীগের গরমতে কিছু করি নাই ভাই। আমার আওয়ামী লীগের কোনো নাই, কোনো নেতাই নেই। দিছে সরকার, যদি সরকার দেয় তাহলে তো ভালো, না দিলে সরকার নিতে আমার কোনো ক্ষমতা নাই। ভূমি অফিস সংশ্লিষ্টরা বলছেন ঘটনাটির তদন্ত চলছে, এরপরই নেওয়া হবে ব্যবস্থা। আমি ওখানে গেছি, তদন্ত করছি, প্রত্যক্ষভাবে দেখেছি এবং শুনেছি, এলাকার লোকজনের কাছে যা জেনেছি, আমি ওইভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন দেব। তারপরে ততটুকু জেনেছি যে ওখানে জনগণের রাস্তা নিয়ে ভোগান্তি হচ্ছে আর কি, সরকারি রাস্তা বন্দোবস্তের জায়গা নিয়ে তদন্ত প্রতিবেদনটা পাই, তারপরে সরজমিনে যাওয়ার প্রয়োজন থাকতে পারে আর কি বলে মনে হচ্ছে। হামকুড়িয়া এলাকায় শতাধিক পরিবারের বসবাস, দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। হবিগঞ্জে ধূমপানকে কেন্দ্র করে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘাতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, একটি মোটরসাইকেল শোরুমের সামনে ধূমপান করছিল মোহনপুর এলাকার দুই যুবক। এ সময় বড়বহুলা এলাকার এক যুবক তাদের ধূমপানে বাধা দেয়। এ নিয়েই কথা কাটাকাটি, এরপরে হাতাহাতি, পরে উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।